আসসালামু আলাইকুম। 365 স্পোর্টস নিউজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান। আপনারা নিশ্চয়ই আজকে দেখেছেন। আমি জানি না আপনারা কতদিন দেখেছেন, কতদিন জানার চেষ্টা করেছেন। আর টাইটেল বা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি নিয়ে আলোচনা করব, কি বলতে চাচ্ছি। আসলে আমি ক্রিকেট বোদ্ধা নই, আমি একজন ক্রিকেট প্রেমী। তাই ক্রিকেটের ভালো মন্দ আমারও একটু গায়ে লাগে, খারাপ লাগে, ভালো লাগে, সবকিছুই লাগে। সেটা অনুভব করি বলেই আমরা আমাদের ক্রিকেটকে নিয়ে অনেক কিছু বলে থাকি। শুধুমাত্র যে ক্রিকেট তা কিন্তু না, সেক্ষেত্রে আমরা ফুটবল বা অন্যান্য স্পোর্টস নিয়েও কিন্তু বলে থাকি। আমি এই ক্ষেত্রে একটু বলতে চাই যে আজকে আমরা একটা কথা দেখতে পেয়েছিলাম বা জানতে পেরেছিলাম যে গরিবের অ্যাশেজ। একজন জনপ্রিয় উপস্থাপিকা সেটার নামকরণ করেছেন গরিবের অ্যাশেজ। গরিবের অ্যাশেজ এই কারণে বলা যে আমরা অ্যাশেজ বলতে বুঝি সেটা হলো কি, যে অস্ট্রেলিয়ার যে দ্বৈরথ, সেই ক্ষেত্রে এটা শত বছর ধরে চলছে। সেই ক্ষেত্রে সেই সিরিজটা যখন হয় তখন এটা অ্যাশেজ সিরিজ, এটা নিয়ে কিন্তু অনেক 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 কথা হয় এবং প্রতিবার 5টা করে টেস্ট খেলে। কেউ একবার তারা জিতে, একবার তার বিপক্ষ দল জিতে থাকে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেহেতু টেস্টে খুব একটা ভালো খেলছি না বা খেলার সুযোগ নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে 2000 সালে যে টেস্ট স্ট্যাটাস পেয়েছি, তারপর থেকে আজকে 2025 বছর পার হয়ে গিয়েছে, এখনো আমাদের অবস্থান কিন্তু ভালো নয়। আমরা জানি বা দেখেছি আমাদের যে যারা শুরুতে ছিলেন, একদম শুরু, আমি একদম প্রথম টেস্টটা কিন্তু আমি দেখেছি। আমাদের সেই নাইমুর দুর্জয়, বুলবুল আহমেদ যারা খেলেছেন, তারা থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা খেলছেন, সকলেই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা যোগ্য প্রতিনিধি হিসেবেই বাংলাদেশের ক্রিকেট দলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু কতটুকু করতে পারছেন সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। 25 বছর আমাদের অবস্থান কোথায়? 25 বছর আমাদের অবস্থান ভালো নেই। ওয়েদার আমাদের 25 বছরে অবস্থান আরো ভালো হওয়ার সুযোগ ছিল। আপনারা যারা আমাদের বয়সী আছেন বা আমার চেয়ে যারা বয়সে বড় আছেন, তারা নিশ্চয়ই জানবেন যে যখন আইসিসিতে আমরা যখন খেলার জন্য সেই 97 সালে যখন খেলাটা হয়েছিল, আমরা ওয়ান ডে স্ট্যাটাস পাওয়ার আগে, বিশ্বকাপ খেলার আগে যে অবস্থা ছিল, তখন কিন্তু আমরা টেলিভিশন দেখতে পারতাম না। আমি নিজেও ব্যক্তিগতভাবে কিন্তু খেলাটা শুনেছিলাম রেডিওতে। যখন বাংলাদেশ জয়লাভ করে, পাইলট ভাই যখন ছক্কা মারেন বা 4 মারেন, ওই সময় কিন্তু আমাদের অবস্থা খুবই করুণ ছিল। রেডিওতে শুনছিলাম। যখন বাংলাদেশ জয়লাভ করে, তখন আমি রাস্তায় ছিলাম রেডিও হাতে, এবং রাস্তায় পশ্চিম দিকে সেজদা করেছিলাম যে আমরা জয়লাভ করেছি। সেই ক্রেজ এখনো আমাদের মধ্যে কাজ করে, বয়স যেটাই হোক আপনাদের মধ্যে নিশ্চয়ই কাজ করে। এই জন্যই আমাদের ভালো লাগা মন্দ লাগাটা সবসময় একটু আমাদেরকে পোড়ায় বা আমাদেরকে আনন্দ দেয়। তো জয়ের সাথেও আমরা আছি, পরাজয়ের সাথে আছি। কিন্তু আজকে গরিবের অ্যাশেজ বলে যে কথাটা হলো, যে বাংলাদেশ ক্রিকেট দলের যখনই কোনো খারাপ কিছু হয়, অবস্থান খারাপ হয়, তখন বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড আছে তারা কিন্তু চেষ্টা করে যে একটু দুর্বল প্রতিপক্ষকে নিয়ে এসে তাদের সাথে খেললাম, তাদের সাথে জয়লাভ করে আমাদের র্যাঙ্কিং বা পয়েন্টটা আমরা একটু বাড়িয়ে নিলাম। এই জন্য এটাকে গরিবের স্ট্যাটাস বলা হচ্ছে, গরিবের অ্যাশেজ বলা হচ্ছে। জিম্বাবুয়ে কিন্তু খারাপ দল না। জিম্বাবুয়ে বাংলাদেশের আগে থেকে ভালো অবস্থানে ছিল। তাদের দেশে ক্রিকেট বোর্ড, তাদের রাজনৈতিক, তাদের অর্থনৈতিক পরিস্থিতির কারণেই কিন্তু তারা আজকে এই অবস্থায় চলে এসেছে। বাট বাংলাদেশ তো সেই জায়গায় নেই। বাংলাদেশ তাদের চেয়ে অনেক ভালো অবস্থান আছে তাদের পরে এসে। তাহলে কেন বাংলাদেশের এই অবস্থা হচ্ছে? এত এত খেলা, এত এত ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি, নিশ্চয়ই এখানে কোনো কিছু আছে। আমি এত কিছু তার যেতে যাচ্ছি না, এটা আমরা সবাই কম বেশি জানি। শুধুমাত্র দুঃখ লাগার বিষয়টা এখানে বলতে চাই যে আজকে যে বাংলাদেশ যে খেলা খেললো সিলেটে স্টেডিয়ামে, সেখানে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ 191 রানে অল আউট হয়েছে, এবং সেটা হচ্ছে 61 ওভারে। কেন ভাই? টেস্ট 5 দিনে খেলা। আপনি প্রথম ইনিংসের 1.5 থেকে 2 দিন তো আপনি এমনি খেলতে পারেন। তাহলে আপনারা কেন এত তাড়াহুড়া করেন? নিজের মাঠ, ঘরের মাঠ, আপনারা সিলেটে খেলেন, আপনারা ঢাকায় খেলেন, চট্টগ্রামে খেলেন, তাহলে কেন আপনারা সেই জায়গায় গিয়ে খেলতে পারছেন না? আপনারা অনেকেই জানেন বা দেখেছেন, খেলাটা দেখেছেন, আমিও খেলাটা দেখেছি যতটুকু সময় পেয়েছি। বাট স্কোর কার্ড যখন আমি দেখছি যে আমাদের যে ওপেনার, আমি যখন ওপেন করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে, তখন যখন টেলিভিশন পর্দায় দেখলাম, তখনই দেখি 2 উইকেট নেই। কেন ভাই? 2 উইকেট নাই মানে হচ্ছে আপনার শুরুটাই কিন্তু খারাপ। মানে হচ্ছে যে 32 রানে আমাদের 2 উইকেট পড়ে গিয়েছিল।
তো এই যে হচ্ছে আমাদের যে অবস্থান দেখেন, সাদমান ইসলাম ওপেনিং এ নেমেছেন, উনি 31 রানের প্রথম উইকেট আমাদের পর, উনি যখন হচ্ছে আউট হন তখন ওনার হচ্ছে রান হচ্ছে 12। একজন ওপেনার টেস্ট দলের, ওনাদের তো ভালো একটা হচ্ছে ওপেনিং করে দেওয়া উচিত, একটা ভিত তৈরি দেওয়া উচিত। ওপেনাররা যখন ভালো খেলবে তখনই তো হচ্ছে আমাদের যারা আছেন মিডল অর্ডার তারা খেলবেন, বা তারা ফেল করলে হচ্ছে লোয়ার অর্ডার তো আমরা বেশি ভরসা করতে পারি না, লোয়ার অর্ডার কারণ থাকে হচ্ছে যে বোলাররা, তাই না? তো সেই ক্ষেত্রে তাদের উপর তো একটা প্রেশার পড়ে যায়। তো এই ক্ষেত্রে মাহমুদুল হাসান জয় এতগুলো টেস্ট হচ্ছে খেলার পরও রিসেন্টলি ওনার কিন্তু অনেকগুলোতে হচ্ছে ম্যাচ আমরা দেখলাম সেখানে কিন্তু তার 50 নেই। তো এই ক্ষেত্রে মাহমুদুল হাসান জয় করেছেন 14 রান। উনি আউট, আমরা দেখতে পাচ্ছি যে উনি আউট হয়েছেন 32, মানে হচ্ছে প্রথম উইকেট পড়ার 1 রান পরেই কিন্তু দ্বিতীয় উইকেটটা পড়ে যায়। তৃতীয় উইকেটে পর হচ্ছে দেখলাম যে শান্ত আউট হয়েছে 98 রানে যখন 3 উইকেট পড়ে। এরপরে একটা পার্টনারশিপ বিল্ড হওয়ার চেষ্টা করেছিল, 123 রানে মুশফিক রহমান আউট হয়ে যান, একজন সিনিয়র, ওনার উপরে আমাদের অনেক আছে থাকে, একটা প্রত্যাশা থাকে, সেই জায়গায় উনি চেষ্টা করতে পারতেন, বাট সেখানেও কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তো এই যে আমার আপনার এখানে আহ ব্যর্থতাগুলো আমাদের কিন্তু পড়ায়। আমি যেটা বলছিলাম যে মমিনুল আউট হয়েছেন, মেহেদী এরা কিন্তু ভালো কেউ খেলতে পারেনি। আমি যদি একটু স্কোর কার্ডটা একটু আপনাদেরকে বলি, মমিনুল করেছেন এখানে একমাত্র আজকে 50 করেছেন, ওনার অনেক পটেনশিয়ালিটি আছে, উনি চেষ্টা করে। মমিনুল করেছেন 56 রান, শান্ত ক্যাপ্টেন হিসেবে করেছেন 40, মুশফিক রহিম একজন সিনিয়র প্লেয়ার, তার এত এত রেকর্ড, উনি করেছেন 4 রান। জাকের আলী উইকেট কিপারি ব্যাটসম্যান হিসেবে নেমে করেছেন 28, মেহেদী হাসান মিরাজ 1 রান, তাইজুল ইসলাম 3 রান, হাসান মাহমুদ করেছেন 19 রান, একজন বোলার করেছেন 19 রান, আর আমাদের হচ্ছে মিরাজ ভাই করেছেন 1 রান। দেখুন দুঃখটা কোথায় লাগে, মুশফিক রহিম তার এত এত রেকর্ড, এত হাজার হাজার রান, উনি করেছেন 4 রান। তারপর হচ্ছে আপনার যে খালেদ আহমেদ বোলার, উনি 4 রান করেছেন। নাহিদ রানা, কি বলবো, নাহিদ রানা হচ্ছে যে বোল্ড আউট হয়েছেন মাধবের বলে। সো এই যে এখানে ওনারা করেছেন 191 রান, অল আউট হয়েছেন। বিনিময়ে আমরা যখন দেখি যে আপনার জিম্বাবুয়ে যখন খেলতে নেমেছে তখন কি হয়েছে, জিম্বাবুয়ে কিন্তু প্রথম ইনিংসে আজকে যতক্ষণ আলো ছিল ততক্ষণ পর্যন্ত তারা 14.1 ওভার খেলেছে এবং সেখানে তারা 67 রান করেছে। তাদের যে ওপেনিং ব্যাটসম্যান আছেন ব্রায়ান বেনেট, তিনি করেছেন 37 বলে 40 রান, সেখানে 6টা 4 উনি হিট করেছেন। আর হচ্ছে বেন কারান, উনি আছেন 49 বলে 17 রান, 2টা 4 উনি মেরেছেন। সো দেখেন উনি বা ওনারা শেষ দিকে যেহেতু ওনারা ভালো খেলতে পেরেছেন, তাহলে আমাদের ব্যাটসম্যানরা কেন খেলতে পারলো না, লাঞ্চের পরে কেন ভালো খেলতে পারলো না? 191 রানে ওনারা অল আউট। তার হচ্ছে ইন রেসপন্সে যদি আমরা দেখি যে তারা করেছে 67 রানে 0 উইকেট, তার মানে হচ্ছে কি বিপদ কিন্তু ঘনিয়ে আসছে। হ্যাঁ, হতে পারে যে আগামীকাল যখন সকালবেলা করবে তখন কয়েকটা উইকেট পড়ে যাবে, বা উইকেট পড়লে কি আমরা কি পরবর্তী উইকেটগুলো আমরা টেনে নিতে পারবো, আরো বাকি যে উইকেটগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসতে পারবো, সেটা কালকে সময়ই বলে দেবে। তবে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আপনাদের মতো আমিও বলতে চাই, সেটা হলো বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট খেলার যে মন মানসিকতা সেখানে কিন্তু একটা ঘাটতি আছে। এত এত প্র্যাকটিস, এত এত সিস্টেম, এত কিছু করার পরও কেন তারা পারফরমেন্স করতে পারছে না, সেটা একটা প্রশ্ন দীর্ঘদিন যাবত থেকে যাচ্ছে। এটার সদুত্তর কেউ দিতে পারছেন না, উত্তরটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, একজন না পারলে আরেকজন পারবে, কিন্তু 10 জন যদি ব্যর্থ হন তাহলে বাকিরা কি করবে, আর একজন কি করবে? তো সেই জায়গায় একটা দলীয় পারফরমেন্স টেস্ট হিসেবে আমরা সবাই প্রত্যাশা করি যে 350-400 রান হতে পারে বা হতে পারতো, আমি যে উইকেটের একটা ব্যাপার থাকে। তো এই ক্ষেত্রে যদি এই টেস্ট হেরে যায় তাহলে গরিবের অ্যাশেজে কি অবস্থা হবে? সিরিজ তো হেরে যাবে, পরবর্তী টেস্ট কোথায় হবে? আমাদের এখানেই তো হবে, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমরা প্রত্যাশা করি, দোয়া করি, টিম প্রথম ইনিংসে খারাপ খেলেছে, আগামীকালকে সেকেন্ড ডেতে তারা ভালো বোলিং করবে, দ্রুত উইকেট নিয়ে নেবে, এবং পরবর্তী তারা সেকেন্ড ইনিংসে যখন যাবে একটা যদি তারা লিড নিতে পারে বা যদি তারা বিহাইন্ডে থাকে, সেক্ষেত্রে খুব বেশি যেন রান তাদেরকে দিতে না হয়, তাহলে তাদের রানটা বাড়াতে কিন্তু ক্ষতি হয়ে যাবে দ্বিতীয় ইনিংসে। আমরা জানি না কি অবস্থা হতে পারে, তা না হলে হয়তো বড় ব্যবধানে বাংলাদেশ দলকে হারতে হতে পারে। তো
খারাপ চিন্তা করতেছি না, ভালো কিছু চিন্তা করতেই চাই, ভালো প্রত্যাশাই করি আমরা। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট দল ভালো খেলুক, একটা ভালো রেজাল্ট আসুক। এই মুহূর্ত থেকে, এই অবস্থা থেকেও কিন্তু জেতা যায়, জিতে এসেছে বাংলাদেশ। ড্র তো পরের কথা, আবার হেরেও যেতে পারে, বাট খারাপটা চিন্তা করতেছে না। ওই যে বললাম, একজন ক্রিকেট হচ্ছে প্রেমী হিসেবে আমি, আপনি, আমরা সবাই চাই বাংলাদেশ এই পরিস্থিতি থেকে হচ্ছে ব্যাক করে আসুক, তারা খেলায় জয়লাভ করুক। আমরা এটাই প্রত্যাশা করি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। অবশ্যই শুভকামনা রইল। ভাই, আপনারা আমাদেরকে নিরাশ করবেন না। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।